জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশটি কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ, এমন অভিযোগ করেছেন শিক্ষকরা। দুপুরে শাহবাগ মোড়ে এই ঘটনা ঘটে। পরে শিক্ষকদের 15 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। এর আগে মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানো গ্যাস ছোড়ে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এদিকে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের মধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাত্রা করায় তাদের বাধা দেওয়া হয়েছে। আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়ে আমাদের স্বস্থানে ফিরিয়ে দেয়। ব্যারিকেড পার হয়ে যাবে না, সম্পূর্ণ এভাবে কথা ছিল, কিন্তু আপনারা নিজে দেখছেন তারা এসে কীভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেড পার করে 100 জন এবার চলে গেছিল। তো আমাদের বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের উপরে আমরা পানি ছিটিয়েছি। নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন মাদ্রাসার শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকরা কি বলছেন? মূলত শাহবাগ মোড়ের ঠিক কিছুটা আগে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে তারা অবস্থান, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখন ঠিক চারুকলা ইনস্টিটিউট, যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটের ঠিক সামনের রাস্তাটিতে তারা অবস্থান কর্মসূচি করছেন। এবং তারা সকাল থেকে যে প্রেস ক্লাবের সামনে ছিল, প্রেস ক্লাব থেকে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে তারা যখন প্রধান উপদেষ্টা বরাবর দিতেছেন, তখন কিন্তু ঠিক 12:30টার পরই তখন তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কাদা গ্যাস এবং গরম পানি নিক্ষেপ করে এবং পরবর্তীতে তাদের মধ্যে থেকে কিন্তু একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর যায় এবং সেখানে কিন্তু তারা একটি স্মারকলিপি দিয়েছে, তাদের দাবি দেওয়ার সহ স্মারকলিপি দিয়েছে এবং সেই স্মারকলিপি দিয়ে কিন্তু তাদের যিনি সমন্বয়ক আছেন তিনি এখানে এসেছেন এবং তিনি যেটি বলেছেন যে স্মারকলিপি তারা দিয়েছেন ঠিকই, কিন্তু সেখান থেকে কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের সুখবর তারা না পাওয়া পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা মূলত এটি বলেছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যতক্ষণ না জাতীয়করণ হচ্ছে, যতক্ষণ তাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং পুলিশের যারা রয়েছে এখানে ঊর্ধ্বতন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে রাস্তা তাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছে এবং তারা এখন তাদের কথা অনুযায়ী রাস্তার এক পাশে অবস্থান করবেন বলে সেটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে মাদ্রাসার যে জাতীয়করণের যে দাবি, এটি কিন্তু দীর্ঘদিন থেকে তারা দাবি জানিয়ে আসছিল। দীর্ঘদিন তারা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় অবস্থান কর্মসূচি করেছে এবং এখন কিন্তু তারা এই যে অবস্থান কর্মসূচি করেছে এবং সেখানে বেশ কয়েকটি দাবি দেওয়া রয়েছে। তাদের প্রায় 6টি স্বতন্ত্র যে স্থগিতাদেশ ছিল 2008 সালে যেটি করা হয়েছিল সেটি প্রত্যাহার করতে হবে। এর বাইরে যে কোর্টবিহীন মাদ্রাসাগুলো রয়েছে, রেজিস্ট্রেশন প্রাপ্ত শিক্ষা বোর্ড অন্তর্ভুক্ত, এর বাইরে এই যে স্বতন্ত্র মাদ্রাসার একটি আলাদা নীতি করার কথা তারা বলছে এবং পাঠদানে অনুমতি স্বীকৃতি 2025 যে নীতিমালা তারা দাবি করছে সেই নীতিমালার অনুমোদনের কথা তারা বলছেন। প্রাথমিক বিদ্যালয় তারা বলছেন যে অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা, এরপরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা করা সহ 6 দফা দাবি তারা করেছেন এবং এই দাবিগুলো কিন্তু তারা বিভিন্ন সময়ে জানিয়ে আসছেন এবং তারা এখন যেহেতু এসেছেন এবং তাদের এই দাবি দেওয়া একবারে পুরোপুরি পালন না হওয়া পর্যন্ত বা একটি বা জাতীয়করণ করার আগ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে তেমনটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা এখন ঢাকা ইউনিভার্সিটির যে চারুকলা অনুষদের ঠিক সামনের রাস্তাতে অবস্থান করছে এবং তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া যে মাদ্রাসার শিক্ষকদের তাদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ। সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্ব পরিপন্থী। সকালে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে এমন মন্তব্য করেছেন সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে সংস্কার কমিশনের
প্রস্তাব অযৌক্তিক। সংস্কারে অতিরিক্ত সময় প্রয়োজন হলে সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। সিইসি আরও বলেন, আগামী বছরের জুনে বর্ষাকাল, তাই সে সময় নির্বাচন করা কঠিন। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এই যে স্বাধীনতা করব হবে, আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে, 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। তো জার্মানি জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। প্রফেসর ইউনূসের লিডারশিপের উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, প্রেস করেছেন, এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সব কিছু করবেন। এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, যারা পলিসি মেকিংয়ে যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে। এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ সোলজের নিজেও বাংলাদেশকে ইনভাইট করেছেন। হ্যামবুর্গে একটা ওদের খুব পুরনো একটা এবং খুব প্রেস্টিজিয়াস একটা বিজনেস মিটিং হয় প্রতি বছর হ্যামবুর্গে, সেখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সম্ভবত কোনো বিজনেস ডেলিগেশন ওইখানে যাবে। তো ওলাফ ওই মিটিংয়ের পরের দিনই যেটা হয়েছে যে ওলাফ সোলজের মন্ত্রিসভার ওয়ান অফ দ্য পাওয়ারফুল মিনিস্টার ওলফগান স্মিড, উনি এসেছিলেন একই ধারাবাহিকতায় প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে, এবং একই মিটিংয়ে এগেন তারা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের সম্পর্কে আরও ডিটেল আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূস, আপনি জানেন যে আমাদের একটা বড় কাজ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হলে যেই টাকা, যেই মানি, যেই বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে, এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যে দিকে এগোচ্ছে। এবং বাংলাদেশের রিফর্ম বোধ ওলাফ সোলজের সাথে এবং ওলফগান স্মিডের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে। বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো নিয়েছেন সেগুলো, এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি, সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। তো এখানে বাংলাদেশের পরিস্থিতি ছাড়াও গ্লোবাল পরিস্থিতি, এবং তারা বাংলাদেশের উনিও অকুণ্ঠ সাপোর্ট দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে। এবং এরপরে আলাপ হয়েছে সুইস একজন মিনিস্টার, তার সাথেও খুব ভালো স্টোলেন মানি নিয়ে আলাপ হয়েছে। যে আপনি জানেন সুইজারল্যান্ডে তো অনেক যেগুলো সাইফন অফ মানি, যেগুলো মানি পাচার হয়ে যায়, তার একটা অংশ সুইজারল্যান্ডেও যায়। হ্যাঁ, তো সেই জন্য সুইজারল্যান্ডের সাথেও আমাদের একটা বিস্তারিত আলাপ হয়েছে, এবং উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে আসবেন। সুইজারল্যান্ডের মিনিস্টার ইগনাসিও কারাস, উনি বলেছেন যে উনি বাংলাদেশে আসবেন। উনি অনেক আগে 10-15 বছর আগে বাংলাদেশে এসেছিলেন। এবং এই
চারজনের সাথেই বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্ট, বাংলাদেশ যে এখন ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ যেন ইনভেস্টমেন্টের যেটা একটা সুবর্ণ সুযোগ অপরচুনিটি তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, সেটা জানানো হয়েছে এবং তারা তাদের ইন্টারেস্টটা এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশে তারা তাদের ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে আসবেন। আর এর সাথে দ্বিতীয় একটা ব্রডার থিমে ছিল আসিয়ান কান্ট্রিগুলোর সাথে, এটা হচ্ছে ইউরোপিয়ানদের সাথে। ইউরোপের আর একটা বড় মিটিং ছিল ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে। আপনি জানেন ক্রিস্টিয়ান লাগার্ড খুব ইউরোপে খুব নামকরা একটা ব্যক্তিত্ব। উনি আইএমএফ এর পরপর দুবার প্রেসিডেন্ট ছিলেন, আইএমএফ এর চিফ ছিলেন, এমডি ছিলেন, এবং উনি পুরো ইউরোপে খুবই সুনামধন্য একজন ব্যক্তিত্ব। ক্রিস্টিয়ান ল্যাগার্ডের সাথে আলাপেও সেই স্টোলেন মানি আমরা কিভাবে রিকভার করতে পারি উনি আমাদেরকে পরামর্শ দিলেন, যে উনি আইএমএফকে এখানে কাজে লাগাতে পরামর্শ দিলেন, এবং দেখা গেল যে উনি বাংলাদেশের অনেক কিছু জানেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে উনি ওনার সাথে খুব খোলামেলা আলাপ হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে আসিয়ান কান্ট্রির সাথে একটা এঙ্গেজমেন্ট। আসিয়ান জানেন আপনারা উনি প্রফেসর ইউনুস আসিয়ান ফোরামে, এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল, কিন্তু ওনারা প্রফেসর ইউনুসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন, কথা বলেন, এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া, তা আমরাও ওই আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পিপল টু পিপল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা বড় একটা বাজার উন্মুক্ত হয়, এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না। তা আসিয়ানের সাথে যেটা হয়েছে যে আনোয়ার ইব্রাহিম ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওনার সাথে মিটিং হয়েছে, সাথে ছিলেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার সাথে প্রায় 1 ঘন্টা একটা বড় মিটিং হয়েছে। থাইল্যান্ডে আপনি জানেন খুবই ইয়াং একটা প্রাইম মিনিস্টার, আগে থাকসিন সিনাওয়াত্রা ছিল তার মেয়ে, এবং খুবই উনি উৎসাহ দেখে এবং অনেকগুলো বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের শিপিং কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। আমরা এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছি, তারপরে আমি আপনাদেরকে জানিয়েছি। এতক্ষণ ব্রিফিং করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার ভাবমূর্তি পুনরুদ্ধারে ভোট সংশ্লিষ্ট সকল পক্ষকেই সেই সুযোগ নিতে হবে। নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের পূর্বশর্ত হল নির্ভুল ভোটার তালিকা, তাই এ বিষয়ে তথ্যদাতা ও গ্রহীতা সবার সচেতন থাকা প্রয়োজন। বিগত সময়ে রাজনৈতিক প্রভাবে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা ঠিকমতো কাজ করতে পারেনি উল্লেখ করে নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী নির্বাচনে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক ঐক্যমত্যের সিদ্ধান্ত বলেও জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা নিশ্চিত করব যে আমাদের যে পুল অফ অফিসার্স আছে তাদের মধ্য থেকে বেছে নিরপেক্ষ এবং যারা কাজ করার মতো সাহসী তাদেরকেই ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব, এবং তাদেরকে শুধু নির্বাচন করাই না, তাদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করা, যাতে করে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি সংসদীয় নির্বাচনকে সামনে রেখেই করছি। আর স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে আগে বা পরে বা কিছু সংখ্যক, সেটা সময়েরই ব্যাপার। বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয় বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয়। বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতা নিয়ে অনাগ্রহী নন বলেও মনে করেন তিনি। আইন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। আইন উপদেষ্টা তার পোস্টে আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মীও তাদের দোসরদের এসব ঘটনা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে।
সরকারে থেকে কেউ রাজনৈতিক দল করছে, বিএনপির এই অভিযোগ সঠিক নয় দাবি করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, এই বছরের ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে, তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়ে তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। নির্বাচন বিলম্বিত হবার কোনো সুযোগ নেই। অন্য পথে সমাধান খুঁজতে গেলে সন্দেহ সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সেগুলো বাস্তবায়নে ১.৫ মাসের বেশি সময় লাগার কথা নয়। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। রাজনৈতিক নেতাদের মতো দেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীদের চীন সফরের সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরে কালিয়াকৈরে চীনা রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি। সকালে ওয়ামি পার্মানেন্ট ক্যাম্প প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হয়। এ সময় দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বলসহ তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় পণ্য। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, পরিত্যক্ত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কাজ শুরু করেছে চীন। পরে জামায়াতের আমির বলেন, বুদ্ধিজীবীরা চীন সফরে গেলে সমাজ বিনির্মাণে আরও দক্ষতার সাথে ভূমিকা রাখতে পারবে। এই অঞ্চল থেকেও জ্ঞানী গুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরও বৃদ্ধি করার জন্য চায়না সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করে এসেছেন। বিশ্বে যে কয়টি দেশ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে। বাংলা একাডেমির বিভিন্ন স্তরে একপাক্ষিক লোক থাকায় স্বচ্ছতা নেই এবং অতীতে খ্যাতিমান মানুষ এখানে জায়গা পায়নি। এর সংস্কার দরকার বলে জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন। তাড়াহুড়োর কারণে পুরস্কার নিয়ে জটিলতা হয়েছে ভুল স্বীকার করে একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম বলেন, জনবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল করা হবে। তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। ভুল করে গো ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া।
এটার মধ্যে ওপেননেস নাই, এটা এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জনই, তাহলে এই নির্বাচক কমিটি ওই 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকমই একটা অদ্ভুত সিস্টেম। জুলাই আগস্টে র্যাবের দায়িত্বে থাকা র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন-অর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে এই পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শুনানিতে হারুন-অর রশিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ নানা অপরাধ তুলে ধরা হয়। সেখানে র্যাবের ডিজি নির্দেশদাতা হিসাবে ছিলেন বলেও তুলে ধরা হয়। পরে শুনানি শেষে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সাথে জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত SI আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন, তিনি এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত পরিমণির পক্ষে আইনজীবীর সময় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। পরিমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি জানান, অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন, আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে, আজকে শুনানি করতে পারবে না। তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে। পরিমণির বিরুদ্ধে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে, আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে বিজ্ঞ আদালত। 323 আর 506, তো দুটো ধারায় ওনার সব মিলে 3 বছর সাজা হওয়ার আশা করছি আমরা, সম্ভাবনা আছে। আদালত চাইলে কিছু কম দিতে পারে, আমরা সর্বোচ্চটাই চাইব 3 বছর যেন হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে জেলগেটে 1 দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এই অভিযুক্ত আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র বিজ্ঞ আদালতে উপস্থাপন করে নাই, যেটা বিজ্ঞ আদালতও তার বলছে। ওনাদের রিমান্ডে দেওয়ার কোনো আবশ্যকতা নাই। ওনার এই বিষয়টা সেখানে প্রয়োজন বোধে যদি টেক্সটা এসে দুদক মনে করে, সেখানে জেল গেটেও তাকে জিজ্ঞাসাবাদ করার স্কোপ আছে। বিজ্ঞ আদালত আমাদের এই বিষয়টা তারা আমলে নোটিশে নিয়েছেন এবং সে দুদক যে 7 দিনের রিমান্ড আবেদন করেছেন সেটাও বাতিল করেছেন। আমাদেরও জামিনের ফেরার নামঞ্জুর করেছেন। 7 কার্য দিবসের মধ্যে দুদক কর্তৃপক্ষ তাকে জেল গেটে যে কোনো একদিন জিজ্ঞাসাবাদ করতে পারবে, সেই মর্মে নির্দেশ দিয়েছে। বিজাতীয় সংস্কৃতির দিয়ে জাতিকে ধর্মান্ধ বানানোর জন্য চক্রান্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইসলামের বাইরে এদেশে সংস্কৃতি হওয়া উচিত নয় মন্তব্য করে বলেন, দেশ থেকে বিজাতীয় সংস্কৃতির মূল উৎপাটন করা হবে। বিগত সরকার পঙ্গু প্রজন্ম তৈরি করতে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল বলে ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল নতুন দেশ গড়তে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন সেকুলারিজমের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে পৌত্তলিকতা রয়েছে, যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে নাস্তিক্যবাদের উপাদান রয়েছে। ৯২ ভাগ মুসলমানের দেশে সংস্কৃতি ইসলামের বাইরে হওয়া উচিত কি উচিত না, এটার জন্য আর বাহাস করার প্রয়োজন নেই। গোটা জাতি এটা মনে করে বিজাতীয় সংস্কৃতির কারণে এই জাতিকে ধর্মান্ধ বানানোর জন্য, ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। সফট পাওয়ার কৌশলে শেখ হাসিনার জন্য লবিং করেছে কাজী আনিস পরিবার, এমন অভিযোগ করেছেন ঢাকা লিড ফেস্টের প্রতিষ্ঠাতা আহসান আকবর। ডিআরইউতে সফট পাওয়ার হার্ড অ্যাবিউজ আওয়ামী লীগের মিডিয়া মাফিয়া শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশকে জঙ্গিবাদের তকমা দিয়ে পরিবারটি অন্তর্বর্তী সরকার সহ দেশকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ঢাকা লিড ফেস্টের প্রতিষ্ঠাতা আহসান আকবর বলেন, স্থানীয় মিডিয়া নিয়ন্ত্রণ ও ২০১৮ সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগের পাশাপাশি বিশ্বব্যাপী সফট পাওয়ার প্রচারের জন্য বিপুল অর্থ ব্যয় করা হয় বিগত আমলে। এছাড়াও আন্তর্জাতিক রাজনৈতিক লবিস্ট নিয়োগ, মার্কিন কংগ্রেসের কিছু সন্দেহজনক সদস্যকে অর্থ প্রদান, পক্ষপাতমূলক মতামত প্রকাশ করা, সিআরআই প্রতিষ্ঠা, বাংলাদেশ দখল ও ঢাকা লিড ফেস্ট প্ল্যাটফর্মের অপব্যবহার এরই উদাহরণ। চব্বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার জন্য সরাসরি রাষ্ট্রপতির নির্দেশ চান ভর্তিচ্ছুরা। আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে লং মার্চ টু ইউজিসি কর্মসূচিতে এ দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান শিক্ষার্থীদের দাবি দেওয়া শুনতে আসেন। পরে শিক্ষার্থীদের 10 প্রতিনিধি ইউজিসি চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, যেহেতু মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে, সেহেতু এবার সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপের জন্য ইউজিসির মাধ্যমে তারা শিক্ষা মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবে। এটা একটা মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য ওরা কিভাবে সমাধান চাচ্ছে এবং সেই সমাধানটা আমরা উপরের দিকে জানাবো। রাজধানীর সূত্রাপুর থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন হয়। রিয়াজুল ইসলাম বলেন, সূত্রাপুর থানায় নাগরিক কমিটির সভায় লক্ষ্মীবাজারে চাঁদাবাজি নিয়ে আলোচনার এক পর্যায়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদ্দিন তাকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার দাবি তুলে 7-8 জন মিলে হামলা করেন। ঘটনাটি অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ ঘটনায় ছাত্রদল যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। বলেন, তারা রাজনৈতিক সহাবস্থান চান। আপনি কি ইব্রাহিম ফরাজিকে চিনেন? আমি একটা ছবিতে দেখলাম তার সাথে আপনার ছবি আছে, সুতরাং আপনি ছাত্রলীগ করেন এবং কোনো অবস্থায় ছাত্র শিবির করতে পারেন না। একথা বলেই তারা 7 থেকে 8 জন আমাকে মারতে আসে এবং তার কর্মীরা সবার পেছনের দিকে চেয়ার ভাঙতে শুরু করে। আজকে যে রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারিকে তার কথা তুলেছেন, এই রিয়াজুল ইসলামই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে তখন কথা বলেছে বিভিন্ন সময়ে। আঙ্গুল তুলে আমরা কথা বলেছি, আপনাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি খোঁচা মারা কথা কারো প্রতি বলতে চাই না, রাজনৈতিক সহ অবস্থান চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসে। পরে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সাবরিনার রুমে থাকা অন্য একজন ছাত্রী জানান, শনিবার সন্ধ্যায় বাসায় ফেরার পর থেকে মন খারাপ ছিল সাবরিনার। রাতে তার রুম থেকে হইচই ও কান্নাকাটির শব্দ পান তারা। এরপর ভোর 4:30টার দিকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেয়।
আমি জিজ্ঞেস করছি তোমার কিছু হয়েছে, তুমি এরকম মন খারাপ লাগতেছে? পরে বলতেছে যে কি হবে, কিছু হয় নাই। একটু পর ফ্রেশ হয়ে আমি পড়তে বসে গেছি। এখন পড়ার পর আমি এখান থেকে জাস্ট এটা শুনতেছি যে আপু হচ্ছে ভাইয়ের সাথে অনেক ঝগড়া করতেছে, অনেক বেশি, হ্যাঁ ফোনে ঝগড়া করেছে, চিল্লাচিল্লি করতেছে। এরপর ফোন আসার পর এটা বুঝতে পারছে। আমি জিজ্ঞেস করি তুমি কি করতেছো, আমি জোরেই জিজ্ঞেস করছি। বলতেছে যে একদম নর্মাল, মানে সে খুবই নর্মাল ভয়েসে আমার সাথে কথা বলছে যে কিছু না, মানে ফোন পড়ে গেছে। আমি এই জন্য ওয়াশরুমে যাইতে গেছি, দেখি যে আপুর রুমের লাইট জ্বলতেছে। এটা দেখে আমি রুমটা জাস্ট ধাক্কা দিয়ে দেখি যে হ্যাঁ দরজা খোলা ছিল। পরে রুমটা আমি জাস্ট ধাক্কা দিয়েছি, ধাক্কা দিয়ে পরে দেখলাম যে মানে পুরো বডিটা কেমন ঝুলতেছে। 4টা 3-4 হবে, আমার একটু মিনিটে ভুল হতে পারে। তা আমাকে মেয়েরাও পড়ে যায়, বলে আঙ্কেল এরকম একটা মেয়ে 3 তলা 2 রেতে একটা মেয়ে নাকি গলায় ফাঁসি দিচ্ছে। আমি কী বলো তোমরা যাও, আমি দেখি এখানে কি, আমি পুলিশকে ফোন দিই। তাই আমি পুলিশকে ফোন দিই, দেওয়ার পর তারপরে পুলিশ আসে, পুলিশ এসে লাশ নামায়। আমরা 4:30টার দিকে লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিলাম। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর হয়েছে। মনে হয়েছে আমার কাছে, এখন কেন করছে এটা আমরা একটু যাচাই করে দেখি। গণমাধ্যমের অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জেলার শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় বিভাগের 4 জেলার শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এ সময় অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবশালীদের হাত থেকে সংবাদ মাধ্যমকে মুক্ত রাখা, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন। পরে কামাল আহমেদ বলেন, যারা সংবাদ মাধ্যম হিসাবে কাজ করছে তাদেরকে সংস্কারের বাইরে রাখা যাবে না। অ্যাডকোর তালিকা অনুসারে সবাইকে সংস্কার কমিশনের আলোচনায় রাখতে হয়েছে। টেলিভিশন শিল্পে যে সমস্ত সাংবাদিকরা কাজ করছেন তাদের তো একটা অভিন্ন বেতন কাঠামো থাকা দরকার, অন্তত ন্যূনতম বেতন কাঠামো তো একটা থাকা দরকার, ন্যূনতম একটা বেতনের লেভেল থাকা দরকার, যার নিচে কোনো সাংবাদিকের ডিসেন্ট জীবনযাপন এটা সম্ভব না। সেরকম একটা জায়গা তো নির্ধারণ করে দেওয়া দরকার। সেটা আমাদের দায়িত্ব না, আমরা এই কমিশনের তরফ থেকে হয়তো সেই কাঠামোটার কথা বলতে পারবো না, সেটা অর্থনীতিবিদরা ঠিক করবেন, সেটার জন্যে আরও বিশেষজ্ঞদের সহায়তা। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ইচ্ছে প্রকাশ করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। সে সময় ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন হাই কমিশনার। বলেন, ঐতিহাসিকভাবে দু দেশের গভীর সম্পর্ক রয়েছে, এবার তা আরও জোরালো হবে। পেশোয়ারে শিল্প ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। সামরিক ক্ষেত্রেও দুদেশে এক হয়ে কাজ করার কথা জানান বাংলাদেশ প্রতিনিধি। বিরল ঐক্যমত্যে পৌঁছালো পাকিস্তানের সরকার ও বিরোধী দলীয় আইন প্রণেতারা। তবে কোনো জাতীয় বা রাজনৈতিক ইস্যুতে নয়, এ সর্বসম্মতি পার্লামেন্ট সদস্যদের মাথাপিছু মাসিক বেতন বাড়িয়ে 5 লাখ রুপি করার সিদ্ধান্তে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষের সদস্যদের মাসে বেতন বাড়িয়ে করা হচ্ছে 5,19,000 রুপি। শুরুতে 10 লাখ রুপি বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হলেও তা খারিজ করেন স্পিকার। পরে সংশোধিত প্রস্তাব পাশ করে পার্লামেন্টের অর্থ বিষয়ক কমিটি। শেষ করছি এখন চারদিক।